আসসালামু আলাইকুম দর্শক, একটা গুরুত্বপূর্ণ খবর। দ্য মিরর এশিয়ার প্রতিবেদন। এটি বিদেশি একটা গণমাধ্যম। তারা বলছে বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের নীতি ইস্যুতে পদত্যাগ পিটার হাসের। পিটার ডি হাস কি আসলে পদত্যাগ করেছেন নাকি কূটনীতিক বদল হচ্ছে, পরিষ্কার না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের একমাত্র নোবেল জয়ী এবং অনেকের নিকট প্রবাদ পুরুষ। তার উপর যে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে তার বিরুদ্ধে, এটি নিয়ে জনগণের যে চিন্তা এবং চেতনা, সেটি হলো এই ভদ্রলোকটির প্রতি অন্যায় করা হচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক আর অবশ্যই একটি লাইক। আসসালামু আলাইকুম দর্শক, একটা গুরুত্বপূর্ণ খবর। দ্য মিরর এশিয়ার প্রতিবেদন। এটি বিদেশি একটা গণমাধ্যম। তারা বলছে বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের নীতি ইস্যুতে পদত্যাগ পিটার হাসের। পিটার ডি হাস কি আসলে পদত্যাগ করেছেন নাকি কূটনীতিক বদল হচ্ছে, পরিষ্কার না। এবং এই পুরো রিপোর্টে আমি মিররকে উদ্ধৃত করে বাংলাদেশ প্রতিবেদন যেটি রিপোর্ট করেছে, তাতে সূত্রটা খুব আমার কাছে মনে হচ্ছে দুর্বল। এখানে পিটার ডি হাস বা মার্কিন দূতাবাসের কোনো বক্তব্য অথবা মার্কিন পররাষ্ট্র দপ্তরের কারো কোনো বক্তব্য কিন্তু কোট করা হয়নি। শুধুমাত্র নাম প্রকাশ না করা একজন বাংলাদেশি কূটনীতিককে উদ্ধৃত করে দ্য মিরর এই রিপোর্টটি করছে। কিন্তু রিপোর্টটি আমার কাছে কিছুটা প্রাসঙ্গিক মনে হচ্ছে, কেননা বিশ্বের বিভিন্ন দেশে নীতি ইস্যুতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা, রাষ্ট্রদূত থেকে শুরু করে একেবারে মার্কিন দপ্তরে কাজ করেন এমন ব্যক্তিরাও কিন্তু পদত্যাগ করেছেন। যেমন সম্প্রতি ভিক্টোরিয়া নুল্যান্ড পদত্যাগ করেছেন ইউক্রেন ইস্যুতে। তো এটা হয়, এটা পিটার ডি হাস যে করতে পারবেন না বা করেননি তেমন না, কিন্তু যেটা বলছি যে এইটার তথ্যপাত্রের ঘাটতি আছে। কিন্তু বিষয়টা প্রাসঙ্গিক এই কারণে যে পিটার ডি হাস বাংলাদেশে গত 1.5-2 বছরে তার একটা ভাবমূর্তি কিন্তু তিনি গড়ে তুলেছিলেন। সেটি হচ্ছে যে তিনি বাংলাদেশে একটা নিরপেক্ষ একটা নির্বাচন দেখতে চেয়েছিলেন, সুষ্ঠু নির্বাচন দেখতে চেয়েছিলেন, এবং বলেছিলেন যে 1 বছর আগের থেকেই যে একটা পরিবেশ তৈরি করা, নির্বাচনী পরিবেশ তৈরি করা, যেখানে মুক্তভাবে সবাই রাজনৈতিক অধিকার প্রয়োগ করবে, মুক্তভাবে সবাই কথা বলবে, এমন একটা পরিবেশে যাতে একটা ফেয়ার নির্বাচন নিশ্চিত হয়। এবং চেয়েছিলেন যে রাজনৈতিক পক্ষগুলো ডায়ালগ করে তার একটা সমাধান করতে। কিন্তু বিষয়টি শেষ পর্যন্ত হয়নি। হঠাৎ করে মার্কিন যুক্তরাষ্ট্র একেবারে নির্বাচনের শেষ প্রান্তে এসে তাদের যেই অব্যাহত যে চাপ ছিল, সেই চাপ থেকে তারা সরে আসে। এখানে বলা হচ্ছে যে ভারতের বক্তব্যে বা ভারতের সঙ্গে ইন্দো প্যাসিফিকের যেহেতু অন্যতম পার্টনার মার্কিন যুক্তরাষ্ট্র, সুতরাং তারা শেষ পর্যন্ত তাদের কথা শুনতে বাধ্য হয়েছে বা শুনেছে। এই শোনার মধ্য দিয়ে বাংলাদেশে সেই একতরফা নির্বাচন হয়েছে, যে নির্বাচনটা আসলে এখন ওই আমিডামি নির্বাচনে পরিণত হয়েছে। তো এই ক্ষেত্রে পিটার ডি হাস মনে করছেন ওই মিররের কথা অনুযায়ী বা রিপোর্ট অনুযায়ী যে এখানে মার্কিন যে নীতি, সেই নীতি এখানে ব্যর্থ হয়েছে। এবং এই ভারতের কথা শুনে যে হঠাৎ করে অবস্থান পরিবর্তন করাটা, এখানে একটা বড় ধরনের একটা নীতি বিবর্জিত কাজ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই ইস্যুতে তিনি পদত্যাগ করেছেন বলে এই পত্রিকার দাবি। দর্শক, বারবার বলছি এই পত্রিকার উদ্ধৃত করে যে এখানে আমার কোনো ইনভেস্টিগেশন নেই, এমনকি বাংলাদেশ প্রতিদিনও এই রিপোর্টকে ধরে কোনো নিজস্ব কোনো প্রতিবেদন করেনি। তারা জাস্ট দ্য মিররের নিউজটা ছেপে দিয়েছে। কিন্তু ওই যে বললাম, বিষয়টা যেহেতু প্রাসঙ্গিক, সেই কারণে এইটাকে একেবারে অস্বীকারও করা যাবে না, এটার হয়তো একটা প্রাসঙ্গিকতা থাকতে পারে। দর্শক, এখানে বলা হচ্ছে যে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস মার্কিন পররাষ্ট্র দপ্তরে তার পদ থেকে পদত্যাগ করেছেন। কূটনৈতিক সূত্র জানিয়েছে
বাংলাদেশের সাধারণ নির্বাচনে যুক্তরাষ্ট্রের নীতির প্রতিবাদে তিনি পদত্যাগ করেছেন। একজন বাংলাদেশি কূটনীতিক দ্য মিরর এশিয়াকে জানান, যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর বাংলাদেশ নীতির প্রতিক্রিয়ায় তিনি পদত্যাগ করেছেন। অর্থাৎ ডোনাল্ড লু যে মানে নির্বাচনের আগে শুধুমাত্র একটা চিঠি দিয়ে ক্ষান্ত হলেন যে সংলাপের জন্য, সেই সংলাপটাও হলো না। তারপরে তিনি ফিরলেন, দেশে আসলেন, নির্বাচনের পর এসে বললেন যে অতীতের দিকে আর তাকাবো না, সামনের দিকে, এবং বলছেন সামনের দিকে দুর্নীতি, মানবাধিকার এসব নিয়ে কাজ করবেন। যদিও ফিরে জেনারেল আজিজের একটা নিষেধাজ্ঞা হয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তার ফিরে যাওয়ার পর, তো কিন্তু তারপরেও তো এটা মৌলিক কোনো বাংলাদেশের নীতিতে যে সবাইকে একটা অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে একটা সরকার যে পরিচালনা, সেই কাজটি তো আর হয়নি শেষ পর্যন্ত। বলছেন যে গত 7 জানুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচন হয়। নির্বাচনের আগে পিটার হাস বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রয়োজনীয়তা নিয়ে খোলামেলা বক্তব্য দিয়েছিলেন। এই সময় জোরপূর্বক গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাকের একটি অনুষ্ঠানে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা কর্মীদের দ্বারা তিনি আক্রান্ত হয়েছিলেন বলে অভিযোগ ওঠে। কিন্তু ডিসেম্বরে পরিস্থিতি বদলে যায়। তখন যুক্তরাষ্ট্র বাংলাদেশ নিয়ে তার নীতি পরিবর্তন করে। সূত্রের খবর, যুক্তরাষ্ট্র ইন্দো প্যাসিফিকে তার ঘনিষ্ঠ মিত্র ভারতের বিরক্তির কারণ হতে চায়নি। ফলস্বরূপ যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতন্ত্র সংস্কার নিয়ে তার কর্মকাণ্ডে লাগাম টানে। শাসক দল আওয়ামী লীগ নির্বাচনে কারচুপি করেছে এমন অভিযোগ উঠলেও বাংলাদেশ বা কোনো ব্যক্তির উপর যুক্তরাষ্ট্র উল্লেখযোগ্য নিষেধাজ্ঞা আরোপ করেনি। যুক্তরাষ্ট্রের এই নীতি পরিবর্তনের কারণে কিছু ভারতীয় কূটনীতিকের ঠাট্টা এবং সমালোচনার শিকার হন পিটার হাস। এটা ঠিক পিনাক রঞ্জন বলেছিলেন, ভারতের কঠোর নীতির কারণে পিটার ডিয়াস লেস গুটিয়ে পালিয়েছেন বা একেবারেই উধাও হয়ে গেছেন, এমন বক্তব্য দিয়েছেন। দ্য মিরর এশিয়ার খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের বিদেশ নীতির পরিবর্তনের কারণে দেশটির কূটনীতিকদের পদত্যাগের ঘটনা নতুন নয়। উদাহরণস্বরূপ মার্চ মাসে ইউক্রেন সম্পর্কিত আমেরিকার নীতির প্রতিবাদে রাজনীতি বিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড তার পদ থেকে অপ্রত্যাশিতভাবে পদত্যাগ করেন। গত এপ্রিলে ইসরায়েলের প্রতি মার্কিন নীতির প্রতিবাদে পদত্যাগ করা পররাষ্ট্র দপ্তরের সাবেক আরব ভাষার মুখপাত্র হালা হারারির আরেকটি উল্লেখযোগ্য উদাহরণ। কংগ্রেসের শুনানি শেষে শিগগিরই ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হবে। দ্য মিরর এশিয়ার এই হচ্ছে প্রতিবেদনে কিছু বেশ ভাষা প্রতিবেদন, তবে কিছু সূত্র থাকতে পারে, এর হয়তো সত্যতাও থাকতে পারে। তবে সব মিলিয়ে পিটার ডিয়াস কি বলেন, মার্কিন দূতাবাস কি বলেন, আমেরিকা, ইউরোপ থেকে শুরু করে অন্যান্য দেশের যারা রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে সুধী সমাজ, তারা সবাই এক বাক্যে বলার চেষ্টা করছে যে এই বয়োবৃদ্ধ মানুষটিকে রাষ্ট্রীয় পর্যায় থেকে অত্যাচার করা হচ্ছে, জুলুম করা হচ্ছে এবং তার প্রতি অন্যায় করা হচ্ছে। এবং ইতিপূর্বে তার পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে অনেক বিশ্ববরেণ্য গুরুত্বপূর্ণ ব্যক্তি, শত শত, এবং যে কজন নোবেল জয়ী ব্যক্তি আছেন জীবিত, তারা সবাই তার পক্ষে বিবৃতি দিয়েছেন এবং প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন। কিন্তু আন্তর্জাতিক অঙ্গন যতই ডক্টর ইউনূসের পক্ষে দাঁড়িয়েছেন এবং ডক্টর ইউনূস যতই ভদ্র হওয়ার চেষ্টা করেছেন, চুপ থাকার চেষ্টা করেছেন, তার প্রতি জুলুম এবং অত্যাচার বাড়তেই থেকেছে এবং বাড়তে এখন তিনি লোহার খাঁচায় ঢুকে গিয়েছেন। এবং আপনি যদি বাংলাদেশের ইতিহাসে বেগম জিয়াকে দেখেন, তখন তারও যে আজকের পরিণতি এবং তার সঙ্গে ডক্টর ইউনূসের যে পরিণতি আপনি মিলালেই বুঝতে পারবেন। এবং ডক্টর ইউনূস যেহেতু বুদ্ধিমান মানুষ, তিনি সেটা বুঝতে পেরেছেন। সেটি হলো প্রাথমিকভাবে যেহেতু সাবেক একজন প্রধানমন্ত্রী, তার ব্যাপারে যে কোনো আইনি ব্যবস্থা নিতে সরকারের যারা কর্তৃপক্ষ, এমনকি রাজনৈতিক ব্যক্তিত্ব, তারাও কিন্তু চিন্তা ভাবনা করেছে এবং ভয় পেয়েছে। কিন্তু আস্তে আস্তে জুলুমের পরিমাণ, নির্যাতনের পরিমাণ বাড়াতে এমন একটা সময় তাদের সাহস বেড়ে গেল। তারা বুঝতে পারলো যে বেগম জিয়াকে গ্রেপ্তার করা বা তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা এটা কোনো বিষয়ই নয়, এটি সরকার হজম করতে পারবে। এবং সে অনুযায়ী বেগম জিয়াকে ধীরে ধীরে আইনের জালে আবদ্ধ করে এখন তিনি কারারুদ্ধ। ডক্টর ইউনূসকেও ঠিক সেই ফাঁদে ফেলা হয়েছে। এবং ডক্টর ইউনূস বাংলাদেশে যাই হোক না কেন,
আওয়ামী লীগ মনে করে ডক্টর ইউনূসের মতো অনেক নোবেল বিজয়ী ব্যক্তি আছেন যারা পশ্চিমাদের 100% সমর্থন থাকা সত্ত্বেও জেলখানাতে গিয়েছেন, আছেন। এবং পশ্চিমারা এই নোবেলটাকে তারা তাদের একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করে। ঠিক সেই ইনস্ট্রুমেন্টটা দিয়ে পরবর্তীকালে যেন তারা সেই দেশের বিরুদ্ধে কাজ করতে পারে এবং এই যাদেরকে নোবেল পুরস্কার দেওয়া হয় তাদেরকে এজেন্ট হিসেবে তারা ব্যবহার করতে পারে, এইরকম একটি ধ্যান ধারণা তৃতীয় বিশ্বে কিন্তু রয়েছে। তো সেই কারণে কি হচ্ছে, যখন মায়ানমারের আং সান সুচিকে নোবেল পুরস্কার দেওয়া হলো, শান্তি পুরস্কার দেওয়া হলো, তখন তিনি জেলখানাতে, এবং পশ্চিমারা তাকে নোবেল পুরস্কার দিয়েছে, এমনকি তাকে প্রমোট করে ক্ষমতায় বসিয়েছে। কিন্তু সে দেশের সেনাবাহিনীর উপর আধিপত্য বিস্তার করে সুচি সেখানকার রাজনীতিতে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা তো দূরের কথা, উল্টো তিনি আগে তার যে একটা ভাবমূর্তি ছিল সেটা খুইয়ে এখন তিনি আবার জেলখানাতে আছেন। চীন দেশে যাকে নোবেলের শান্তি পুরস্কার দেওয়া হয়েছিল তারও একই অবস্থা। তো সেই দিক থেকে ডক্টর ইউনূসের যে অবস্থা তুলনামূলকভাবে ভালো আছে, কিন্তু এই ভালো বেশি দিন থাকবে না। তাকে যেভাবে আইনের আবর্তে জড়ানো হয়েছে, একটা সময় তাকে জেলে যেতে হবে, এতে কোনো সন্দেহ নেই। এবং সেই জেলে যাওয়ার যে মহড়া, সেই মহড়ায় তাকে প্রতিনিয়ত আদালতে হাজিরা দিতে হচ্ছে। তিনি অনেকদিন হেসেছেন, চুপচাপ থেকেছেন, কিন্তু একটা সময় তিনি বুঝেছেন যে এই যাওয়া শেষ যাওয়া নয়, এ যাওয়া শুরু, সবেমাত্র শুরু। এরপর যখন তার বিচারিক প্রক্রিয়া শুরু হলো, তিনি যেহেতু ফৌজদারি মামলার আসামি, আমাদের যে মেট্রোপলিটন যে কোর্টগুলো রয়েছে, ফৌজদারি আদালতগুলো রয়েছে, সেখানে আসামিদের দাঁড় করানোর জন্য, সেখানে ভয়ঙ্কর আসামিদেরকে দাঁড় করানোর জন্য লোহার খাঁচা রয়েছে। উদ্দেশ্য প্রথমত এই খাঁচার ভিতর ঢুকিয়ে আসামিদেরকে অপমান করা, তাদের মনোবল নষ্ট করে দেয়া। আর দ্বিতীয়ত কিছু কিছু আসামি সত্যিকার অর্থে ভয়ঙ্কর, তারা সেখান থেকে বের হয়ে যেন বিচারকের প্রতি হামলা চালাতে না পারে, পালিয়ে যেতে না পারে, এই জন্য এই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তো ডক্টর ইউনূসের ক্ষেত্রে দ্বিতীয়টি প্রযোজ্য নয়, তাকে অপমান করার জন্যই মূলত এখানে তিনি ঢুকেছেন বা তাকে ঢুকানো হয়েছে। তো তিনি একটি গ্রুপ মেনটেন করেন, অর্থাৎ তার সঙ্গে যারা মামলায় জড়িত যে সমস্ত তার সহকর্মী রয়েছেন, তো সেই সহকর্মী সবাই ওই লোহার গারদে ঢুকিয়েছেন বা ঢুকানো হয়েছে। বিচারক বা উকিল হয়তো ভদ্রতা করে ডক্টর ইউনূসকে বলেছেন যে ঠিক আছে, আপনার না ঢুকলেও হবে। তো ডক্টর ইউনূস সেখানে ঢুকে গিয়েছেন এবং ঢোকার পরে তিনি বুঝতে পেরেছেন যে তাকে অপমান করা হচ্ছে এবং তিনি পশুর পর্যায়ে নেমে এসেছেন, এবং সেই কথা তিনি মিডিয়ার সামনে এসে বলেছেন। এরপর সর্বশেষ যখন তিনি আদালতে গেলেন, তখন তিনি একেবারে কিছু রাজনৈতিক বক্তব্য দেওয়া শুরু করলেন যে এই দেশে আসলে গণতন্ত্র নেই, কোনো রাজনৈতিক দল নেই, রাজনৈতিক প্রতিপক্ষ নেই, একটি মাত্র দল, তারাই সবকিছু করছে এবং তাদের ইচ্ছা মতোই সবকিছু পরিচালিত হচ্ছে। তো এটা ডক্টর ইউনূসের মুখে ব্যতিক্রমের কারণ হলো সে 2009 সন থেকে তার বিরুদ্ধে যে সরকারি প্রচারণা চলছে, তিনি আসলে কখনোই প্রতিক্রিয়া দেখাননি। এর কারণ হলো তিনি সবসময় একটা ধারণা করেছিলেন যে পশ্চিমারা তাকে সাহায্য করবে এবং তাকে উদ্ধার করবে এবং তার পক্ষ হয়ে তার যারা শত্রু তাদেরকে দাঁত ভাঙা জবাব দেবে। এখন তিনি বুঝতে পেরেছেন যে পশ্চিমারা এই কাজটি করবে না বা পশ্চিমারা এই কাজটি করার ক্ষমতা রাখে না, উল্টো পশ্চিমাদের অনেক অনেক রাষ্ট্র ডক্টর ইউনূসকে বাদ দিয়ে বর্তমান আওয়ামী লীগের পক্ষে দাঁড়িয়েছে এবং শেখ হাসিনার মনোরঞ্জনের জন্য, তাকে রাজি খুশি করার জন্য অনেকগুলো বিষয় পশ্চিমারা চেপে যাচ্ছে। তো সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে প্রসঙ্গ, এটি এখন আর আগের মতো আসছে না। জাতিসংঘ থেকে সম্প্রতি কিছু বলা হয়েছে, আমেরিকা থেকে বলা হয়েছে, তাও একজন বিএনপি পন্থী সাংবাদিক প্রশ্ন করেছেন, তার জবাবে সেই আমেরিকার যিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার, তিনি বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিষয়টি তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন এবং ডক্টর ইউনূসের সঙ্গে যে আচরণ করা হচ্ছে এটি অনাগত দিনে বাংলাদেশ আমেরিকার যে বাণিজ্যিক সম্পর্ক এটি নষ্ট করবে এবং বাংলাদেশে আমেরিকান যে বিনিয়োগ এটি নষ্ট করবে। এগুলো সব কথার কথা, এগুলো আওয়ামী লীগ কখনো পাত্তা দেয় না, আওয়ামী লীগ এগুলো স্মরণ করতে চায় না। আর অন্যদিকে এর ফলে ডক্টর ইউনূস বুঝে গেছেন তার কোনো উপকার হবে না, উল্টো তার পক্ষে কথা বলার কারণে
তার প্রতি যে জুলুম এবং অত্যাচার একটি বাড়তি থাকবে। এই জন্য তিনি মনে করছেন যে আমি তো মরছি, বা আমার তো অন্তিম সময় এটি একেবারে উপস্থিত, তো কাজেই আর ছাড়াছাড়ি নেই, এখন থেকে আমি কথা বলবো। এবং এই কারণেই সম্ভবত তিনি যে আওয়ামী লীগ সরকার, সে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে এই প্রথম রাজনৈতিক বক্তব্য তিনি দিলেন। তো যা হোক, ডক্টর মোহাম্মদ ইউনূস খুব রাগী মানুষ, ব্যক্তিগতভাবে খুব জেদি মানুষ, এমনি হাসেন, ভদ্র, ঠিকই আছে, কিন্তু তার আপন ভুবনে তার একটা ভীষণ জিদ আছে। জিদ ছাড়া একটা মানুষ বড় হতে পারে না। তার ক্রোধ আছে, রাগ আছে, এবং তিনি যথেষ্ট প্রতিহিংসা পরায়ণ। এর কারণ হলো প্রতিহিংসা না থাকলে একটা মানুষ বড় হতে পারে না। সে যদি খালি ক্ষমাই করতে থাকে, আপনি এক গাল থাপ্পড় দিলেন কাউকে এক গালে, তিনি আর একটা গাল বাড়িয়ে দিলেন যে ভাই আপনি কি ব্যথা পেয়েছেন, আমার এই গালে আর একটা আপনি দিন। এগুলো কাগজে কলমে ভালো দেখায় বা এগুলো শুনতেও ভালো লাগে, কিন্তু বাস্তবতা হলো যে আপনি যদি সমাজে সাস্টেইন করতে চান তাহলে আপনাকে টিট ফর ট্যাট, যেমন কুকুর তেমনি মুগুর হতে হবে। এক, আপনার প্রতিপক্ষ আপনাকে যেভাবে আপনাকে নিয়ে খেলছে তার সঙ্গে ঠিক সমভাবে আপনাকে খেলতে হবে, যেভাবে আপনাকে আক্রমণ করছে সেভাবে আক্রমণ করতে হবে, এবং আপনি একে প্রতিশোধ পরায়ণ হতে হবে। প্রতিশোধ পরায়ণ না হলে আপনার প্রতি যে জুলুম করেছে ও নফস বেড়ে যাবে, জুলুম করার ক্ষমতা বেড়ে যাবে, লোভ বেড়ে যাবে, লালসা বেড়ে যাবে, সে আপনার প্রতি আরো বেশি বেশি জুলুম করবে, এবং তার সেই জুলুমের হাতিয়ার বাড়তে বাড়তে একসময় সাধারণ আমজনতার মধ্যে চলে যাবে। এই জন্য অন্যায়ের প্রতিবাদ করা, অন্যায়ের শাস্তি দেওয়া, প্রতিশোধ নেওয়া ইসলামে কিন্তু হালাল। তো এই জিনিসটি বহুদিন পরে হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস অনুধাবন করেছেন, কিন্তু তার জীবনের যে প্রদীপ এটি একেবারে শেষ প্রান্তে। তিনি 80 বছর ক্রস করেছেন, সম্ভবত 85, 86, 87, 88 এরকম তার বয়স হবে। তো এই বয়স অনেকটা যাকে বলা হয় বৃদ্ধ শ্বেতহস্তি, অথবা বৃদ্ধ নাক, নখ এবং দন্তহীন বাঘের যে শক্তিশালী দুটো অস্ত্র, তার যে ধারালো নখ এবং তার দাঁত, শক্তিশালী দাঁত, এবং আরেকটা হলো বাঘের জিহ্বা। ও মানে আপনার বাঘের জিহ্বা এতটা ধারালো, সে যদি কোনো বিল্ডিং এর যে ওয়ালে চাটা দেয়, ওয়ালের সেই যে প্লাস্টার, এটা খসে যাবে। মানুষের শরীরে সে যদি একটা চাটা দেয়, মানুষের মাংস চামড়া সহ সে নিয়ে যাবে। মানে বাঘের জিহ্বা এতটা শক্তিশালী। তো যখন বাঘ বৃদ্ধ হয়ে যায় তখন তার এই শক্তিগুলো থাকে না, অথচ যৌবনে ছিল। এখন যে কোনো কারণে হোক, দেশ, আন্তর্জাতিক, তারপর নিজের বয়স, সব মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস এখন যে অবস্থায় আছেন, তিনি যদি 2009 সালে চেষ্টা করতেন হয়তো তিনি ভিন্ন একটা কিছু করতে পারতেন। এখন আমি জানি না তিনি কি করতে পারবেন। তো তিনি এখন যদি কোমরে গামছা বেঁধেও শেখ হাসিনার পেছনে নামেন, এই জায়গাটিতে তাকে একা ফাইট করতে হবে। এর কারণ হলো, তারই মতো যখন বেগম জিয়া বিপদগ্রস্ত হয়েছিলেন, তিনি অশান্তির সৃষ্টি হবে এই ভয়ে কোনো বক্তব্য দেননি। অন্যান্য অনেক মানুষ তারই মতো, তার পক্ষে যারা বিভিন্ন সময় কথা বলেছেন আন্তর্জাতিক অঙ্গনে, দেশে, তারা বিপদে পড়েছে। তিনি হয়তো কেঁদেছেন, দোয়া করেছেন, কিন্তু তিনি তাদের জন্য তিনি কখনো কোনো বক্তব্য দেননি। এদেশে 2014 সনে যে গণতন্ত্রহীনতা শুরু হলো, 18 সনে যে রাতের ভোট হলো, এই বিষয় নিয়েও তিনি সংবাদ সম্মেলন করতে পারতেন, কথা বলতে পারতেন। এখন যেভাবে বলছেন এভাবে বলতে পারতেন। তাহলে তাকে নিয়ে যে ভয় ছিল সেই সরকারের, সেই ভয়টা আরো বেড়ে যেত। কিন্তু এখন তাকে জুলুম করতে সরকারের খুব মজা লাগছে। তিনি যেভাবে হেঁটে হেঁটে কোর্টে যাচ্ছেন, উপরে উঠছেন, তার যারা প্রতিপক্ষ এই দুরবস্থা দেখে তারা খুব শান্তি পাচ্ছেন। তো যাই হোক, সেই অবস্থাতে তিনি মানে অনেক পরে হলো যে কথা বলা শুরু করেছেন রাজনীতি নিয়ে, অর্থ নিয়ে, সাহস করে তিনি যে বিষয়গুলো তুলে আনার চেষ্টা করছেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একেবারে কোনো কিছু না করার চেয়ে করা ভালো। দেখি কি ফলাফল বয়ে আনে আর কি ঘটে। এ জমিন খুবই বিচিত্র, এখানে অনেক কিছু ঘটে, অনেকভাবে ঘটে, হঠাৎ করে ঘটে, এবং সত্যিকার অর্থে যখন ঘটে তখন একটা মুহূর্ত অনেককে সময় দেয় না। আনার কি জানতো এই অবস্থা হবে দিল্লি, মানে কলকাতাতে?
বেনজির কি জানতেন যে এই অবস্থা হবে? আজিজ সাহেব কি বুঝতে পারছেন যে তার জন্য কি অপেক্ষা করছে? কাজেই মহান আল্লাহর সাহায্য চাই। আমাদের দেশের সম্মানিত মানুষের সম্মান আল্লাহ রক্ষা করুন, মর্যাদাবানদের মর্যাদা রক্ষা করুন। আর যারা অন্যায় করেন, আল্লাহ তার ঐশী শক্তি দ্বারা অন্যায়কারীকে এই জমিনে দৃষ্টান্তমূলক শাস্তি দান করুন, এই প্রার্থনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।